আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। হবিগঞ্জে এনসিপি সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্র দলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এতে বলা হয়েছে, উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনস্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে এনসিপি তাদের পূর্ব ঘোষিত মৌলভীবাজার জেলার 2টি জুলাই পদযাত্রা সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে জেলা ছাত্র দল এবং বিএনপির পক্ষ থেকেও পৃথক কর্মসূচির ঘোষণা দেয় শহরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রার শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্র দলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহমুদ চৌধুরীর মুবিন সহ 10 জন আহত হন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ সমাবেশ, শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য পদ বহাল রেখেছে আপিল বিভাগ। তার শপথ নেয়ার পক্ষে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা থাকলেও আদালত তা না দিয়ে পরবর্তী দিনের জন্য আদেশ সংরক্ষণ করেন। এর আগে নির্বাচন কমিশনের সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম 2 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। আপিলে নুরুল আমিন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও সংসদের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চান। রাজধানীতে প্রতিদিনই লাখো নারীকে লেখাপড়া, চাকরি কিংবা অন্যান্য কাজে বাইরে যেতে হয়, কিন্তু প্রয়োজনের সময় নিরাপদ ও পরিচ্ছন্ন একটি পাবলিক টয়লেট খুঁজে পাওয়া হয়ে ওঠে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের। ফলে নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন নারীরা। আমরা বেশিরভাগ পাবলিক টয়লেটগুলোতে যেগুলো দেখি আসলে পরিচ্ছন্নতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সাবান বা হ্যান্ডওয়াশ বা পানির ব্যবস্থা অপ্রতুল থাকে। এখানে তার সবগুলোই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এবং এই পাবলিক টয়লেটের পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পাবলিক টয়লেট এবং এখানে দেখা যাচ্ছে যে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা আসলে দেখতে চাই এই রাজধানী ঢাকার বাকি পাবলিক টয়লেটগুলো, বিশেষ করে নারীদের জন্য যে টয়লেট আছে সেগুলোর ব্যবস্থা আসলে কেমন। ঢাকায় বিপুল সংখ্যক মানুষের জন্য 2 সিটি কর্পোরেশন মিলে কাগজে কলমে গণশৌচাগার রয়েছে 200-র কম, যেখানে 80% টয়লেটে নেই পানি, সাবান কিংবা টিস্যুর ব্যবস্থা, আর 90% টয়লেটে নেই পর্যাপ্ত আলো বা নিরাপত্তা, যা নারীদের একেবারেই ব্যবহার অনুপযোগী। বাসা থেকে এই মেন্টালিটি নিয়ে বের হই যে কখনো যাতে ফেস করতে না হয়, কোনোভাবে হাইজিন মেনটেনও হয় না, আবার ধরেন সেফ কিনা জানি না আসলে আমরা। বেসরকারি সংস্থা ওয়াটার এইডের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 69% নারী বাইরে বের হওয়ার আগে পানি পান কমিয়ে দেন পাবলিক টয়লেট এড়াতে। 15% নারী একেবারেই পানি পান করেন না। আমার ডেস্টিনেশন থেকে আমি যখন রওনা দিব তখন সেই প্রিফারেবল যে প্লেসটা আছে সেখান থেকে করতে হয়, নতুবা আমি আমার এখানে যে ডেস্টিনেশনে পৌঁছাবো সেখানে এসে আমাকে ফ্রেশ হতে হয়। আর যেহেতু ঢাকার জ্যাম অনেক, বিশাল জ্যাম, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, আই হ্যাভ টু হোল্ড ইট। দীর্ঘ সময় টয়লেট ব্যবহার না করলে প্রস্রাবের সংক্রমণ, পানি শূন্যতা, কিডনি জটিলতা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় বলে জানান বিশেষজ্ঞরা। এই মূত্রালয়ের সংক্রমণ থেকে তার দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এটি একটি ব্যক্তিগত সমস্যাই শুধু নয়, জনস্বাস্থ্যের সমস্যা, সামাজিক, এবং এটাকে সমস্ত কর্তৃপক্ষ এটা সমাধানের জন্য একযোগে কাজ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, একটি নগরীতে 2 কিলোমিটারে 2টি পাবলিক টয়লেট প্রয়োজন। ঢাকায় বিচ্ছিন্নভাবে কিছু আধুনিক টয়লেট নির্মিত হলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বেশিরভাগই জনস্বার্থে কাজে লাগছে না। এখানে হাজারখানেক পাবলিক টয়লেট হলে আমাদের যে দৈনন্দিন প্রয়োজন, সেই দৈনন্দিন প্রয়োজনটা মেটানো সম্ভব। অনেক জায়গায় দেখবেন যে পাবলিক টয়লেট আছে ঠিকই, কিন্তু সেই পাবলিক টয়লেটে লোক সংখ্যা কম হয়। কোন জায়গাটায় পাবলিক টয়লেটটা হবে বা হচ্ছে সেই জায়গাটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ।
তবে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট, গাবতলী, মহাখালী সহ জনবহুল এলাকায় সিটি কর্পোরেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান নারীবান্ধব আধুনিক টয়লেট নির্মাণ ও পরিচালনা করছে। টয়লেটের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। আমার শাশুড়ি আমার মাত্র ওই পাশে একটা টয়লেট এসেছে, ওখানে এত বাজে দুর্গন্ধ। নর্মালি এজন্যই আমরা টয়লেট ইউজ করি না। এরকম একটা ক্লিন অ্যান্ড ভিতরে দেখলাম যে অনেক ফ্যাসিলিটিস আছে। প্রত্যেকটি স্পটে দেখা যায় এগুলো থাকলে আমাদের মেয়েদের জন্য অনেক ভালো। প্রয়োজন অনুপাতে পাবলিক টয়লেট না থাকা নগর পরিকল্পনার একটি মৌলিক ত্রুটি বলছেন বিশেষজ্ঞরা। কোনো শহর শুধুমাত্র উঁচু ভবন কিংবা প্রশস্ত সড়ক দিয়ে বাসযোগ্য হয় না। একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন পাবলিক টয়লেট পাওয়াও নাগরিক অধিকার। আর সে অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা কিংবা সমান অধিকার সবই থেকে যায় প্রশ্নের মুখে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে পড়েছে উৎপাদনমুখী শিল্প কারখানা। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্প মালিকরা। পাশাপাশি ঢাকা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, আর বন্ধ হওয়ার পথে রয়েছে আরও অনেকগুলো। আবাসিক পর্যায়ে গ্যাসের সংযোগ বন্ধ হয়েছে বহু আগেই। শিল্পে গ্যাসের সরবরাহ নিয়ে অভিযোগ প্রচুর। আমদানি নির্ভর দেশ গ্যাস খাত এবার পড়েছে আরেক বিপর্যয়ে। আশা, ফিলিং স্টেশন কিংবা শিল্প সব স্থানেই গ্যাসের চাপ নেই বললেই চলে। গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোতে। ঢাকা ও এর আশেপাশে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। শ্যামপুর শিল্প এলাকার বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে বন্ধ হয়েছে এবং বন্ধ হওয়ার পথে আরও কিছু প্রতিষ্ঠান। রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকার পুরাতন আলীবহর শিল্পনগরীতে 95টি ছোট বড় সিলভারের স্কেপ, অ্যালুমিনিয়ামের ইনগট কারখানা আছে। এগুলো চলে গ্যাসের মাধ্যমে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে সীমিত হয়ে পড়েছে উৎপাদন। বন্ধ হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। আজকে 15 থেকে 20 দিন যাবত যে গ্যাস সংকট আমরা দেখতেছি, এই সংকট আমরা 20 বছরের ভিতরেও কোনোদিন দেখি নাই। এরকম যদি সংকট হইতে থাকে সামনে, যদি এটা কোনোভাবেই সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এই শিল্প প্রতিষ্ঠান টিকায় রাখা কোনো মতেই সম্ভব হবে না। একই অবস্থা রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ও চকবাজার এলাকার হাড়িপাতিল তৈরির কারখানাগুলো। মেন যে ম্যানুফ্যাকচার, এই ম্যানুফ্যাকচারের কাজ করতে পারতেছে না। উৎপাদন না করতে পারলে মালটা আউট হইব কিভাবে, মালটা সেল দিব কিভাবে? এখানে মেল ফ্যাক্টরি একবারে বন্ধ, আজকে 5টা ফ্যাক্টরি বন্ধ। দেশে বেশ কিছুদিন যাবৎ গ্যাস সংকট। বাসাবাড়ি, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান সবকিছু থমকে পড়েছে এই সংকটে। প্রতিষ্ঠান চলছে না গ্যাস সংকটে, সাধারণ শ্রমিকরা পাচ্ছে না মজুরি, ফলে ঘরে জ্বলছে না চুলো। আমরা কাজ করতে পারতাছি না। আজকে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে, এইভাবে যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে আমরা পরিবার ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে চলবো? কাজ করাও বন্ধ, আমাদের খাওয়া দাওয়ারও সমস্যা, আমাদের সব দিক দিয়ে সমস্যা। আজকে মেশিন ঘুরতেছে না, এরকম মনে করেন যে প্রত্যেক দিনই বসে থাকা লাগে। হাজিরা 200 টাকা হাজিরা পাই, 200 টাকা হাজিরায় তো আর পেট ভরে না। এই সংকটের বিষয়ে গ্যাস কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি। তবে সোমবার জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাসের চাপ বাড়তে পারে। জানা যায়, কক্সবাজার মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে যান্ত্রিক ত্রুটি থেকে দেশের দীর্ঘদিনের গ্যাস সংকটকে আরও ঘনীভূত করেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত মে ও জুন মাসে নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের একাধিক চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এখন তীব্র আতঙ্ক ও ভীতি বিরাজ করছে। পুশিন আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। মাস দেড়েক আগে নওগাঁর একাধিক সীমান্ত দিয়ে একাধিক পুশ ইনের ঘটনা ঘটেছিল। সেই পুশ ইনের ঘটনাগুলো বাংলাদেশের বিজিবি কঠোর হাতে দমন করেছিল, কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় যে গ্রামগুলো রয়েছে, যে বাসিন্দারা রয়েছে, তারা পুশ ইনের ঘটনা এবং মাঝে মধ্যেই সীমান্তে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তায় আছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন কোনো প্রকার দুশ্চিন্তা না পড়ে, কোনো অশান্তি সৃষ্টি না হয়, যার কারণে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন
কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করার কিন্তু কার্যক্রমগুলো চলছে। তবে নওগাঁর যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বাসিন্দারা জানিয়েছে যাতে পুশ ইন থেকে শুরু করে বিভিন্ন যে সীমান্ত নিয়ে যে জটিলতাগুলো মাঝে মধ্যে সৃষ্টি হচ্ছে এগুলো যেন সৃষ্টি না হয়। গত 1.5 মাস আগ থেকেই পুশিনের যে চেষ্টা ভারতের বিএসএফ কর্তৃক আপনার বর্ডার এলাকায় সব সময় উত্তেজনা থাকে। এর জন্য আমরা চাই যারা এই বর্ডার এলাকায় বসবাসরত যারা আছি আমরা তারা শান্তিতে থাকার জন্য বিএসএফ এবং বিজিবি বসে যেন এর একটা সমাধান একটা করে। কিছুদিন থেকে ভারতের যে অবস্থান, ভারতের বিএসএফরা বাংলাদেশের ভিতর জোরপূর্বক পুশব্যাক করেছেন এবং এই নিয়ে আমরা স্থানীয়রা প্রচুর আতঙ্কে আছি কখন কি ঘটে। বর্ডারে কোনো হই হাল্লা গন্ডগোল লাগলে আমরা এত বিএসএফ ধাওয়া দেয়, আমাদের বিজিবি এত থাকে, ওরা এত আসা সহযোগিতা করে, ওরা এত আগিয়ে যায়, তখন ওরা এত সরে যায়। এই জন্য দুই দেশেরই সরকার প্রধান পর্যায়ের একটি সমঝোতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় যেন সবসময় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এমনই পরিবেশের সৃষ্টি করবে দুই দেশের সরকার প্রধান আলোচনা সাপেক্ষে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গ্রামের বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। গতকাল ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে চুয়াডাঙ্গায় পাখির বাসা ও ডিম রক্ষা নিয়ে একটি প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গাছ কাটার সময় ঝুঁকিতে পড়া পাখির বাসা ও ডিম রক্ষায় পাখির প্রতি মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু কিশোররা। গাছের কাটা অংশ থেকে পাখির বাসা নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে ডিম ও বাচ্চা বাঁচানোর সেই গল্পই শুনবো আজ। বলছি চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি গ্রামের একদল কিশোরের গল্প, যারা রক্ষা করেছে ডিম সহ একটি মা পাখিকে। গাছের ডালে বাঁধা বাসায় ডিমে তা দিচ্ছিল মা পাখিটি। হঠাৎ গাছ কাটার শব্দে ভয়ে ডিম রেখে উড়ে গেলেও বারবার ফিরে আসছিল আর নিজের বাসার চারপাশে ঘুরছিল। এমন দৃশ্য দেখে পাখি ও তার ডিমগুলো বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিশোররা। তারা খবর দেয় পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বিপুলকে। পুরো গল্পটি শুনবো তাদের মুখেই। এটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ সচরাচর আসলে পাখিতে ভয় পেয়ে চলে যায় বাসা ভেঙে গেলে। ওই শিশুদের সঙ্গে সেখানে উপস্থিত হই এবং যাওয়ার পরে দেখি যে হ্যাঁ তারা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা তাদেরকে একটু নিষেধ করার পরে তাদেরকে বলি যে বাসাটাকে যেভাবে বাঁচাতে হবে। তো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখি হ্যাঁ পাখি ওর ভিতরে যাচ্ছে আসছে। তো আমরা ওনাদের দিয়ে অর্থাৎ কুঠারদের দিয়েই আমরা ওই গাছটাকে সুন্দর করে কাটি এবং যে বাসার যে অংশটি সুন্দর করে কেটে আমরা পাশের একটি গাছে কড়ি গাছে সেটাকে স্থাপন করি এবং কিছুক্ষণ পরে 2-1 ঘন্টা পরে দেখতে পাই যে হ্যাঁ পাখি বসন্তপুরী পাখিটি তার ভিতরে যাচ্ছে এবং আসছে। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা কুঠার যারা গাছ কাটে তাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার যে তারা এটা কখনো এরকম ভাবে তো ভাবিনি। পাখিগুলোর ডিম যাতে নষ্ট না হয় তাই জন্য আমরা পাখিগুলোর ডিমগুলো বাঁচাই এবং বাচ্চাগুলো বাঁচাই। তার ডিম শুদ্ধ সেই গাছটুকু কেটে অন্য গাছে দিলাম, তখন সে তার বাসাটাকে খুঁজে সে ডিম তাওয়া দিতে লাগলো। তার কিছুদিন পরে বাচ্চা ফুটলো, বাচ্চা বড় করে সে চলে গেল। পরিবেশ প্রেমীরা বলছেন এমন ঘটনা প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি মানুষের দায়িত্ববোধের উদাহরণ। এমন মানবিকতাই প্রমাণ করে ইচ্ছে থাকলে মানুষ ও প্রকৃতি নিরাপদে থাকতে পারে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। একসময়ে জাতীয় বৃক্ষ মেলায় মানুষের আগ্রহ ছিল ফল ফুলের গাছ ঘিরে, তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। পরিবেশ সচেতনতার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়াতেও এখন অনেকেই ঝুঁকছেন ইনডোর প্ল্যান্ট, এয়ার প্ল্যান্ট সহ নানা ধরনের শৌখিন গাছের দিকে। এসব গাছের স্টলগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়, বাড়ছে বিক্রিও। বর্ষাকাল নতুন চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময়, তাই প্রতি বছরের মতো এবারও সবুজ প্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষ মেলার। পছন্দের গাছ সংগ্রহ করতে মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। রাজধানীর আগারগাঁয়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা। এ মেলায়
ফলদ, বনজ ও ফুলের গাছের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাটছে বিভিন্ন ধরনের সাজসজ্জার দেশি বিদেশি গাছ। বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে বাহারি রং ও বৈচিত্র্যের অসংখ্য গাছ। রয়েছে অর্কিড, মনস্টেরা, অ্যাগ্লোনিমা, ফিলোড্রেন্ড্রন, অ্যাকুয়াটিক প্লান্ট, ক্যাকটাস এবং বিভিন্ন রকমের এয়ার প্লান্ট। শৌখিন মানুষের কাছে এসব গাছের চাহিদাও বেশ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি পিচার প্ল্যান্টের সামনে। এই গাছটির বৈশিষ্ট্য হলো এই গাছটি পোকামাকড় খেয়ে বাঁচে। এই গাছের পাতার সঙ্গে একটি অংশ রয়েছে যেখানে পোকামাকড় এলে গাছটি আটকে ফেলে এবং সেই পোকামাকড় খেয়ে সে বেঁচে থাকে। এইখানে আরেকটি গাছের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। এই গাছটির নাম হচ্ছে স্প্যানিশ মস। এই গাছটি মূলত মাটি পানি ছাড়া বাতাসে বেঁচে থাকে। এই ধরনের বিচিত্র রকমের বহু গাছ আসলে বৃক্ষমেলায় পাওয়া যাচ্ছে। স্টল ঘুরে এসব গাছ সম্পর্কে জানার পাশাপাশি পরিচর্যার পরামর্শ চান ক্রেতা ও দর্শনার্থীরা। এখানে এসে আসলে আমার গার্ডেনিং এর যে আরো যে করার ইচ্ছা অথবা বাসায় যে গাছ লাগানোর ইচ্ছা এটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। পুরা মেলাতে অনেক ধরনের গাছ রয়েছে, দেখে দেখে আমরা নিতে পারছি বিভিন্ন ধরনের। সবসময় তো আসলে আমরা জেনারেল গাছগুলোর সম্পর্কেই জানি, কিন্তু এগুলো সম্পর্কে এতটা আমার আইডিয়া নেই। আমার কাছে মনে হয় এখন আসলে মানুষ অনেক উদ্বুদ্ধ হচ্ছে ইনডোর প্ল্যান্টসে। বেশ কিছু নতুন রকমের গাছ দেখেছি যেগুলো আগে দেখা হয় নাই বা বই পুস্তকেও দেখা হয় নাই। এখানে বিপুল সংখ্যক অর্কিড দেখে আমি খুবই আনন্দিত। নার্সারি সংশ্লিষ্টরা বলছেন এসব গাছের অনেকগুলোই বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। তাদের লক্ষ্য শুধু গাছ বিক্রি নয়, মানুষকে বৃক্ষরোপণ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা। অ্যাগ্লোনিমা আছে, লাকি বাম্বু আছে, মনস্টেরা আছে, এগুলো ভালো চাহিদা। এগুলো মেলার বাইরে সব জায়গায় এগুলো খুব ভালো চাহিদা। তো আমাদের এখানে আমরা ফোকাসই করি যে গাছগুলো সচরাচর সবাই বিক্রি করে না, আমরা সেগুলো এনে সেল করা ট্রাই করি। এবং এই মেলায় তো আসলে আরও অনেক নতুন নতুন কাস্টমার, তারা এগুলো কখনো দেখে নাই এমন কাস্টমারও আসে। তাদের অনেক জানার কোর্স থাকে, এটা কেন কীভাবে হয়, বাতাসে কীভাবে হচ্ছে, এটা কীভাবে হচ্ছে। সো সারা অনেক ভালো পাচ্ছি। মেলায় বিরল কিছু গাছের জন্য লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। 9 আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের দক্ষিণাঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 13 জন নিহত হয়েছেন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে 3,500 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আবারও বিমান হামলা ও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। এতে 1 জন নিহতের পাশাপাশি গাজা সিটির একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজা সিটির আল মুত্তাকিন মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাশাপাশি মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। এছাড়া গাজার নুসাইরাত শরণার্থী শিবিরেও পৃথক হামলার খবর পাওয়া গেছে। সেখানে হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। নতুন করে চালানো একাধিক হামলায় 22 জন আহত হয়েছেন। এবারে খেলার খবর। তারুবা টেস্টে পাকিস্তানকে 90 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয় 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 120 রানেই অল আউট হয় সফরকারীরা। বাবর আজম 58 রানে অপরাজিত থাকলেও অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। শেষ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে 49 রানের জুটি গড়েন তিনি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক জেডেন সিলস, তিনি একাই নেন 5 উইকেট। এছাড়া কেমার রোচ ও জাস্টিন গ্রিভস 2টি করে এবং শামার জোসেফ 1টি উইকেট নেন। এ জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। কোপা সুদা আমেরিকানার প্লে অফের দ্বিতীয় লেগে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে 4-2 গোলে হারিয়েছে নেইমারের দল সান্তোস। ম্যাচের মাত্র 19 সেকেন্ডেই রক্ষণভাগের ভুলে গোল হজম করে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচের 39 মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মিগুয়েল। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল মেনিনো ও রনির গোলে বড় জয় নিশ্চিত করে সান্তোস। 2 লেগ মিলিয়ে 8-3 ব্যবধানে জিতে শেষ 16 নিশ্চিত করেছে তারা। ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোলের দেখা পাননি নেইমার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।